বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রে আমরা নিউটনীয় বলবিদ্যা থেকে আলোচনা ইনশাআল্লাহ শুরু করছি। গত ক্লাসে আমরা লিফটের উপরের দিকে ওঠা অথবা নিচ দিকে নামা এর উপর আলোচনা শুরু করেছিলাম। সেখানকার মূল বিষয়টা ছিল এরকম যে কোনো একজন ব্যক্তি যদি লিফটের ওপর ওঠে তাহলে তার প্রতিক্রিয়া কাজ করবে খাড়া ওপরের দিকে, এবং এবং সেক্ষেত্রে যদি লিফটের উপর কেউ উঠে দাঁড়ায় তাহলে তার ওজন কাজ করবে কোন দিকে? খাড়া নিচের দিকে। তাহলে প্রতিক্রিয়া কাজ করছে উপরের দিকে আর ওজন কাজ করছে নিচের দিকে। এই লাইনটা সবাই বুঝতে পারছো কি না? জি স্যার। জি স্যার, বুঝেছি। কোনো সন্দেহ আছে কি? একজন ব্যক্তি লিফটের ওপর দাঁড়াচ্ছে, লিফটটা মনে করো এই তারের মাধ্যমে ঝুলে আছে, সেই ব্যক্তির ওজন যে নিচের দিকে কাজ করবে এটাতে কারো সন্দেহ আছে কি? না স্যার। না স্যার। কারণ ওজন তো নিচের দিকেই কাজ করবে, ওজন কি কখনো কি উপরের দিকে কাজ করবে নাকি? আচ্ছা, এটা গেল। এরপর আমরা যদি এর পরবর্তী অপশন থেকে দেখি সেটা কি রকম। এটা হলো, এবার লিফট এর প্রতিক্রিয়ার ফলে কি হচ্ছে আমরা এটা একটু ব্যাখ্যা করি। এই যে ওজনের বিপরীতে যে প্রতিক্রিয়া হচ্ছে, এটার ফলেই আমাদের মস্তিষ্ক বুঝতেছে যে আমাদের একটা ওজন আছে। যদি লিফট এই প্রতিক্রিয়াটা না দিত তাহলে আমাদের মস্তিষ্কের মধ্যে এই অনুভূতি সৃষ্টি হতো না যে আমাদের ওজন আছে। এই লাইনটা কি বুঝছো আমি যা বললাম? না স্যার। আমি আবার বলতেছি, লিফটের ওপর গিয়ে তোমরা সবাই দাঁড়াছো, লিফটের ওজন তোমাক সহ কাজ করেছে নিচের দিকে, তোমার ওজনের প্রতিক্রিয়া লিফটের মেঝে থেকে উপরের দিকে কাজ করেছে, এই পর্যন্ত বুঝছো তো? হ্যাঁ। এই প্রতিক্রিয়াটা কাজ করছে বলেই তোমার মস্তিষ্কের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হচ্ছে যে তোমার ওজন আছে। ও। যেমন তুমি কোনো দিকে একটা মানে আঘাত করছো হাত দিয়ে, আর একজন বাধা দিচ্ছে বলেই তো তুমি বুঝিচ্ছ যে তোমার হাতের আঘাতটা কতটুকু বেশি। হ্যাঁ। তুমি হাত দিয়ে আঘাত করো বায়ুকে, তুমি বুঝে পাবা যে তোমার হাতের আঘাত কতটুকু? বুঝে পাবা কিছু? কারণ না তুমি স্যার। বুঝবে না। না, এই কারণে এই যে যেহেতু বায়ু তো তোমাকে বাধা দিচ্ছে না। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ স্যার। যেমন একজন মারামারি করতে গেছে খোলা মাঠে, কিন্তু প্রতিপক্ষ নাই, হই সই করে চলে এলো, তখন ওর গায়ে কত বল আছে এটা তখনই বোঝা যেত যদি প্রতিপক্ষ থাকতো। মানে প্রতিক্রিয়া আসলেই হ্যাঁ। কেবল বোঝা যেত যে আসলে মারামারি কেমন হলো। আমি বিষয়টা একটু অন্যভাবে বললাম আর কি। তাহলে এই লিফটের এই মেঝের প্রতিক্রিয়া বলের জন্য ওই ব্যক্তিটা নিজেকে ওজনযুক্ত বলে মনে করছে। এখন এই প্রতিক্রিয়া বল যদি ওজনের সমান হয় তাহলে ওই ব্যক্তি তার সত্যিকারের যে ওজন সেটি সে অনুভব করবে। এখন এই লিফটের প্রতিক্রিয়া যদি ক্রমান্বয়ে কমে যায় তাহলে ওই ব্যক্তির মস্তিষ্কে এই অনুভূতিটা সৃষ্টি হবে যে মনে হয় আমার ওজন কম কম লাগিচ্ছে, মানে মনে হচ্ছে আমি নিজেকে হালকা মনে করছি। আমার এই লাইনটাকে এখন বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার। এখন আমরা দেখব এই লিফটের কোন ক্ষেত্রে এই ওজনের যে প্রতিক্রিয়া বল এটা কমে যেতে পারে, কোন ক্ষেত্রে কমে যায়, অথবা কোন ক্ষেত্রে গিয়ে এই প্রতিক্রিয়া বল শূন্য হয়ে যায়, এটা আমরা দেখব। লিফট যখন এখানে স্টে হয়ে দাঁড়িয়ে আছে, একদম স্টে হয়ে দাঁড়িয়ে আছে,
তখন এই এমজি বলের বিপরীতে উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল কাজ করে, তার সূত্র হলো এম এ অথবা এম এফ। এখান বইয়েত আছে এম এফ। এফ মানে হলো তোমার ত্বরণ, এফ মানে ত্বরণ, আর এ মানেও ত্বরণ হয়। তুমি যদি এ দ্বারা বুঝো এ, এফ দ্বারা বুঝো এফ। এখন এই ত্বরণ কাজ করিচ্ছে কোন দিকে? ওপরের দিকে। লিফট যদি উপরের দিকে ওঠে, সে ওঠার সময় ধরো সেখানে ত্বরণ হলো এ ড্যাশ, আর লিফটের ত্বরণ হলো তোমার এফ। তাহলে টোটাল ত্বরণ হবে কি? এফ প্লাস এ ড্যাশ। এই দুই ত্বরণ একত্রিত হয়ে যাবে, কারণ দুই ধরুন একই দিকে কাজ করছে। আর এর সাথে আমার এই ভেক্টর রাশি এম যোগ হয়ে যাবে। আমি তাহলে পুরো বিষয়টাকে এভাবে লিখতে পারি যে নর্মাল ত্বরণ হলো কত? এফ। নর্মাল ত্বরণ হলো তোমার এফ। আর এই এখানকার যে ত্বরণ, সেটা হলো এ ড্যাশ। কোন ত্বরণ? লিফট যখন উপরের দিকে উঠতেছে। তাহলে প্রতিক্রিয়া এফ কাজ করিচ্ছে উপরের দিকে, লিফটের ত্বরণও কাজ করিচ্ছে উপরের দিকে। তাহলে এই দুটা কি যোগ হবে না তখন? এই দুটা কি তখন যোগ হবে না? কথা বলো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে প্রথমটার জন্য বল হলো তোমার এফ এম, দ্বিতীয়টার জন্য বল কত? এম এ। এই দুটো বলই কিন্তু যোগ হবে। ফলে লিফট যখন খাড়া উপরের দিকে ওঠে, তখন ওই ব্যক্তিটা তার নিজের ওজনের চেয়েও বেশি ওজন মনে করবে, যে তার ওজন মনে হচ্ছে যে একটু বেশি বেশি লাগছে। কেন? এই যে এই বলটার জন্য। কারণ সে বাড়তি এই বলটা অনুভব করবে এবং মস্তিষ্ক সেই অনুভবটা বুঝে পাবে যে না, এই বলটা আসলে বেশি লেগেছে। এই কারণের জন্য লিফট যখন উপরের দিকে ওঠে, তুমি বাস্তবিকই দেখো লিফটের মধ্যে উঠে তোমার ওজন তখন বেশি মনে হবে, যেমন হবে যে না, আমাকে একটু বেশি ভার ভার লাগছে। হ্যাঁ স্যার, তাই মনে হয়। সবাই কি এই কথাটা বুঝতে পারছো? কোনো এখানে কোনো মানে পেঁয়াজ লাগিচ্ছে যে স্যার এই কথা আমি ভালো বুঝতে পারছি না, এরকম কি মনে হচ্ছে? না স্যার। এই কারণে তোমরা আশা করি যে এখন এই সমীকরণটা কি এটা তোমরা বুঝতে পারবা। এবং আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি এই অংশটা পুরোটা একটু পড়ে দেখো। এই অংশটা নামার আগ পর্যন্ত ভারী মনে হবে, এই পর্যন্ত একটু পড়ে দেখো, তারপরে আমি আবার পরের অংশ বুঝে দিচ্ছি। আমরা এখন দেখব যদি লিফটটা নিচের দিকে নামে তাহলে কি হবে। নিচের দিকে নামলে এখন একটু খেয়াল করো, আমাদের বল কাজ করছে নিচের দিকে, প্রতিক্রিয়া কাজ করতেছে উপরের দিকে। প্রতিক্রিয়া উপরের দিকে কাজ করতেছে, সেই প্রতিক্রিয়াটার ত্বরণ কত? এফ। আর আমার যে এই যে লিফটের যে ত্বরণ, সেটাকে আমি ধরছি এ দিয়ে। কি দিয়ে? এ দিয়ে। তাহলে এই এ দিয়ে যে ত্বরণটা ধরলাম, ফলে কি হলো? আমার লিফটের প্রতিক্রিয়া হলো এম এফ। যখন উপরের দিকে উঠতেছিলাম তখন এটা প্লাস আকারে হয়েছে এম এ। এই দুটো যোগ হয়ে যাওয়াতে আমার অনেক বেশি আমি বল পাইছি। কিন্তু যখন এটা নিচের দিকে নামতেছে, তখন এটা কি হবে? তখন এই জিনিসটাই মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এটা তখন এম এটা প্লাস না হয়ে মাইনাস হবে। যে জিনিসটা তোমাদের এখানে বোঝানো হয়েছে এই লাইনটাতে, এই লাইনটাতে বলা হয়েছে এখানে সার্বিক বল। সার্বিক বলটা কি করা হয়েছে? বলা হচ্ছে যে নিচের দিকে যে মানে ওজন বল কাজ করতেছে, এই ওজনের প্রতিক্রিয়া বল, সেটাকেও এমজি দিয়েই লেখা হয়েছে। আর লিফটের ক্ষেত্রে যে বলটা, সেটাকে এফ দিয়ে লেখা হয়েছে, এম এফ। সে কারণের জন্য এখানে কিন্তু এই জায়গায় যেখানে প্লাস চিহ্ন আছে, এখানে সেখানে মাইনাস চিহ্ন আছে। এই মাইনাস আসার ফলে তাকে এই পরিমাণ ওজন তার কম মনে হবে এবং সে তখন নিজেকে অপেক্ষাকৃত হালকা মনে করবে। এটা কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে আমরা এখন
নিচের লাস্ট একটা টপিকস বাকি আছে, শুধু ওই টপিকসটা দেখালেই আমাদের এই লিফটের গল্প শেষ। সেই গল্পটা কি একটু দেখো। আহ লিফট যখন অবাধে নিচের দিকে নামে, অবাধে নামা মানে কি, এইটার নিচের দিকে নামার সময় অভিকর্ষ ত্বরণও যা, ওই লিফটের যে ত্বরণ এফ, এটাও তাই, সেম টু সেম। এই দেখো লেখা আছে এটা। এই জিনিসটা যখন সেম টু সেম হবে, তখন কি হবে, আমাদের প্রতিক্রিয়া বল mg, আর লিফটের নিচের দিকে নামা হলো mf, এই দুটা সমান। তখন আমরা লিখবো হলো mg বিয়োগ হলো mg, mg বিয়োগ কি mg। কারণ mg কেন লিখবো আমি এখানে, mg আমি এই জন্যই লিখবো, যেহেতু আমার এখানে ওই যে এই দুটা মানে কি হয়েছে, এটা সমান হয়ে গেছে, প্রতিক্রিয়া আর হলো জি কি সমান। সে কারণের জন্য আমাদের তখন এটা এটা কেটে যাবে, কেটে যাওয়ার ফলে সার্বিক যে ওজন, যেটা প্রতিক্রিয়ার জন্য আমরা অনুভব করছিলাম, সেটা জিরো হবে। দেখো এখানে লেখা আছে, এই জিনিসটা, এই জিনিসের এখানে জি এবং হলো এখানে এফ যখন সমান হবে, তখন এটা কেটে যাবে। সেই সময়ে ওই ব্যক্তি মনে করবে তার কোনো ওজন নাই, সে ওজনহীন মনে করবে। লেখা আছে মনে হবে ওজনহীন। এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন আছে, আসলে কি সে ওজনহীন? বলো এটার উত্তর কি হবে, আসলে কি না সে স্যার, ওজনহীন? সে কেন ওজনহীন হয়? হ্যাঁ, তার ওজন কিন্তু ওই মুহূর্তেও তোমার আছে। তার ওজন যদি 50 কেজি হয়ে থাকে, ওই মুহূর্তেও তার mg বল 50 কাজ করতেছে, কিন্তু তার মস্তিষ্কে অনুভূতিতে বলতেছে আমার ওজন নাই। কেন ওজন নাই? কারণ ওই যে প্রতিক্রিয়া, যে প্রতিক্রিয়াটা ওই লিফটের মেঝে থেকে সে পাচ্ছিল, সেই প্রতিক্রিয়া সে এখানে পাবে না, কারণ এটি অবাধে নিচের দিকে নামছে বলে। নিচের দিকে নামার ফলে ওই প্রতিক্রিয়া বলটা সে আপাতভাবে পাবে না। আপাত মানে কি, একটা নির্দিষ্ট সময়ের জন্য পাবে না। বাট লিফট নিচের দিকে নামা শেষ হয়ে যাওয়ার সাথেই কিন্তু সে প্রতিক্রিয়া পাওয়া শুরু করবে, এবং সে তখন মনে করবে তার ওজন আছে। এই জন্য এখানে ভাষাটা লেখা আছে, ওজনহীনতা হলো সে মনে করবে। এ কথা বলা হয়নি যে সত্যি সত্যি সে ওজনহীন হবে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ স্যার। লাস্ট থিম, যদি লিফটটা যদি সমবেগে ওঠানামা করে, যদি কোনো ত্বরণ না থাকে, তাহলে ওই ব্যক্তি তার স্বাভাবিক যে ওজন সেটাই সে অনুভব করবে। ওঠার সময় বা নামার সময় যদি ধ্রুব বেগ হয়, মানে বেগ ধ্রুব হলে তখন সূত্র কাজ করে হলো এস ইজিক্যাল টু ভিটি। সেই সময় কোনো ত্বরণ থাকে না বিধায় ওই ব্যক্তির প্রকৃত যা ওজন সেটাই কাজ করবে। আশা করি এটা ক্লিয়ার। এই ইয়ের সর্বশেষ থিমে এখন আমরা আছি, সেইটা হলো কোনো কারণে মেশিনের এত বড় স্পিড হচ্ছে নিচ দিকে নামার সময়, যে অভিকর্ষ ত্বরণ জি, যেটা 9.8 আমরা জানি, এই জির চেয়েও সে নিচের দিকে জোরে নামতেছে, খুবই জোরে নামতেছে। তখন কি হবে, ওই ব্যক্তির এই মেঝে থেকে প্রতিক্রিয়া তো হবেই না, উল্টে সেই ব্যক্তি তখন কি হবে, বাতাসে ভেসে ভেসে মাথার মাথাটা ওই লিফটের ঠিক যে উপরে ছাদ আছে, ছাদে ঠেকে যাবে। তার মানে খুব ভালো করে খেয়াল করো, একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে কোথায়, লিফটের ওপর। সে লিফটে দাঁড়িয়ে থাকা অবস্থায় ওজন কাজ করছে নিচের দিকে, প্রতিক্রিয়া কাজ করছে উপরের দিকে। যখন এটা নিচের দিকে প্রচন্ড গতিতে নামবে, কার কার প্রচন্ড গতি, জি যে অভিকর্ষ ত্বরণ আছে তার চেয়েও বেশি গতি নিয়ে, মানে ত্বরণ নিয়ে, তখন ওই ব্যক্তিটা এই লিফটের মেঝে থেকে উপরের দিকে ভেসে উঠবে, এবং বায়ুতে ভাসতে ভাসতে তার মাথা এখানে ঠেকে যাবে। দেখো এই কথাটাই এখানে লেখা আছে।
বুঝতে পারছো কি? জি স্যার। এবং এটাকে অতি ওজনহীনতাও বলা হয়। এগুলো নৈবেত্তিকে কিন্তু এরকম থিম মানে উল্লেখ করে দিতে পারে। যাদের পড়া থাকবে তারা আশা করি কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। তা আমাদের লিফট সংক্রান্ত পড়া মোটামুটি শেষ। তো এটা কত পৃষ্ঠা গেল দেখো তো? 241। হ্যাঁ স্যার। এরপরে রাস্তার বাঁক। এটা বাঁকের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষায় আসে। আমি আশা করছি যে আহ, এটা আহ, এবারের যদি না আসে তা সামনের বার ইনশাল্লাহ আসবেই, এমন একটা থিম এটা। কথা বুঝছো কি? তো সুতরাং আমরা এই থিমটা খুব ভালোভাবে পড়ি। তো রাস্তার ব্যাংকিং এবং রাস্তার বাঁকে যানবাহনের মূল বিষয়টা কি, এই পুরো সিস্টেমটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি এখানে একটা ছবি আঁকানোর চেষ্টা করতেছি, দেখো। এটা হলো, ধরো একটা গাড়ি যখন রাস্তার বাঁক নিয়ে যায় এরকম, সে হয়তো ঘুরে যাচ্ছে, এরকম বাঁক নিয়ে সে ঘুরে যাচ্ছে। তোমরা খেয়াল করে দেখো, ভেতরের দিকে অংশ ঢালু থাকে মানে নিচু থাকে, আর বাইরের দিকে ওই যে সরকার বা কোম্পানি বা সংস্থা এটা বানায়, সে কিন্তু একটু রাস্তাটাকে উঁচু করে নেয়। তো এই উঁচুটা কেন হয়? সে উঁচুটাকে আমরা এইভাবে দেখাই যে ধরো এই পর্যন্ত হয়ে তারপরে তোমার এটা এক এক ধরনের উঁচু করে নিয়ে রেখে দেওয়া হচ্ছে। এবং এইটা, এই উঁচু থাকার ফলে কি হচ্ছে, গাড়িগুলো যখন যাচ্ছে তখন গাড়িগুলো ভিতর দিকে কাত হয়ে ঘুরতেছে। তোমরা মোটর সাইকেলে চালানোর সময় বা বিভিন্ন যানবাহন চালানোর সময় দেখো, বিশেষ করে দ্বিচক্র যান যেগুলো, সেগুলো কিন্তু এভাবে বেঁকে কিন্তু রাস্তা মোড় নিতে হয়, তা না হলে গাড়ি কিন্তু উল্টে যাবে। তো এই যে দুর্ঘটনাকে এড়ানোর জন্য ভেতরের দিকে একটু ঢালু করে যানবাহন চলাচলের যে নিরাপদ ব্যবস্থা করা হয়, এটার নাম হলো রাস্তার ব্যাংকিং। সবাই কি ব্যাংকিং শব্দটা বুঝছো? হ্যাঁ স্যার। স্যার। এখন আমরা দেখব এই ব্যাংকিং করার সময় আমাদের কিছু বিষয় আছে। তা হলো, গাড়ি চালানোর চালক করে কি, একটু করে ব্রেক কষে। ব্রেক কষলে ব্যাংকিং এর ক্ষেত্রে সে একটা এক্সট্রা বল লাভ করে, ফলে বস্তুটা ভেতরের দিকে একটা বাড়তি বল কিন্তু পেয়ে যায়। ব্রেক না কষলে কিন্তু এই বলটা সে না পেয়ে উল্টে গাড়িটা কিন্তু তার রাস্তা থেকে ছিটকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই কারণের জন্য তোমরা নিজেরা দেখো, গাড়িতে বসে থেকে যারা দক্ষ চালক, তারা এই রাস্তার কাতকে ব্যবহার করে, রাস্তার এই ঢালুকে ব্যবহার করে গাড়ি তারা কিছুটা ব্রেকও করবে, প্লাস তারা সুন্দর করে গাড়িকে মুভ করেও নিয়ে যাবে। কখনোই রাস্তার এই বাঁকে দক্ষ চালক গাড়ি দ্রুত চালাবে না, এবং এটা কারোরই চালনা করা উচিত না। নতুন মোটর সাইকেল চালাতে গিয়ে অনেকেই দুর্ঘটনাগ্রস্ত হয় এই রাস্তার বাঁকে। তারা আসলে বোঝেই না যে রাস্তার বাঁকে গাড়িকে একটু কাট করে ঘোরাতে হয়, গাড়িকে একটু স্লো করা লাগে, এটা তারা বোঝে না। এবং বহু জনের ক্ষেত্রে এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যেখানে তাদের নিজেদের জীবন পর্যন্ত চলে যায়। বুঝতে পারছো কি? হ্যাঁ স্যার। আমরা রাস্তার এই ইকুয়েশনে এখানে একটা ছবি দেওয়া আছে, একটু বোঝার চেষ্টা করি। রাস্তাতে এরকম ঢালু থাকে, এরকম উঁচু থাকে, আমরা এটা মোটামুটি বুঝতে পারছি। এই ক্ষেত্রে রাস্তার এই যে এখানে যে ইয়েটা থাকে, উম, মানে প্রস্থ থাকে, এই প্রস্থ আর এই উচ্চতা,
এই দুটো নিয়েই কিন্তু এখানকার ইকুয়েশন। আমরা এখন দেখব যে কোনো একটা গাড়ির নিচের দিকের ওজন কাজ করতেছে এমজি নিচের দিকে, তার প্রতিক্রিয়া কাজ করবে খাড়া উপরের দিকে। এখন গাড়িটা যদি সোজা থাকতো তাহলে কিন্তু এই প্রতিক্রিয়াটা এরকম সোজা হতো, কিন্তু গাড়ি আছে কার ওপর? দেখো তো, গাড়ি আছে এই তলের ওপর না, এই যে বাঁকা তলের ওপর না? হ্যাঁ, যখনই বাঁকা তলের ওপর আছে তখন এই সোজা তলের সাথে ওই বাঁকা তলের কি একটা কোণ তৈরি হয়নি? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, এই কোণটা যদি থিটা হয়, তোমরা যারা ভেক্টর পড়েছো জানো যে যে উপাংশের সাথে থিটা কোণ তৈরি করে সেটা কি উপাংশ হয়? কজ। যদি অর্থ উপাংশক একটা কজ হয় আর একটা হবে সাইন। যাদের একটু মনে নেই তাদের একটু মনে করে দেই। মনে করো এই আর একটা ভেক্টর, এই ভেক্টরকে আমি দুই ভাগে ভাগ করবো, একটা এই দিকে আর একটা এই দিকে। যদি তোমাদেরকে বলি যে এইখানে থিটা কোণ তৈরি হয়েছে, তাহলে তখন এটা হবে কজ উপাংশ। ইয়া উম, খাদিজার তো এটা জানার কথা, এটা হবে সাইন উপাংশ। হ্যাঁ স্যার, জানি এটা। এবং এই আর লেখা থাকবে আর কস থিটা আর সাইন থিটা। সাইন সাইন থিটা। আচ্ছা, আরেকটা আছে কি, একই জিনিস। এবার আমি বললাম যে এই আর ভেক্টরকে আমি এইটাকে থিটা কোণ লিখবো, এইটা উপরেরটা। যদি উপরেরটা থিটা হয় তখন হবে কি, উপরেরটা কি হবে আর কস থিটা, আর cos theta sin theta। আর নিচেরটা হবে আর সাইন থিটা। হ্যাঁ জানা থাকলে ভালো, না থাকলেও তোমরা আজ থেকে এটা মাথায় নাও যে এটা এইভাবে হয়। উম, আমি যদি তোমরা বলো যে স্যার এখানে সাইন কস কিভাবে হলো, কেন হলো, এটা তোমাদের ত্রিকোণমিতি থেকে ফুল ব্যাখ্যা করে আমি দেখাইতে পারবো ইনশাল্লাহ। কেউ দেখতে চাইলে সামনে ক্লাসে আমাকে মনে করে দিও, আমি দেখাই দেবো আমি। তো এই সাইন কস পর্যন্ত আজকের পড়াটা আমরা সীমাবদ্ধ রাখবো। আম, এটা এই পর্যন্তই থাকবে। আর আমরা এটার যেহেতু প্রতিপাদন আমার দরকার নাই, সে কারণে পড়াটা আমি এই জায়গা থেকে আবার শুরু করব নেক্সট দিন ইনশাল্লাহ। তা আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিনে কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম সালাম স্যার। রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম।